স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশ, গাছ কাটায় বাধা দেয়া নিয়ে সংঘর্ষ, আহত 4 জন। রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলন, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আমিরের। ইতিহাসের সাক্ষী নওগাঁর বলিহার রাজবাড়ি, প্রাসাদ দেখতে দর্শনার্থীদের ভিড়, সংস্কারের আহ্বান। বিস্তারিত। বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে গাছ কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সকালে কিরণগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফ এবং ভারতীয় সীমান্তবর্তী মানুষ বাংলাদেশের ভেতরে অনুপ্রবেশ করে। এ সময় আম গাছ কেটে নষ্ট করে তারা। খবর পেয়ে বিজিবি ও কিরণগঞ্জের স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলেন। তাদের কড়া অবস্থানের কারণে পিছু হটে বিএসএফ সদস্যরা। ঘটনার পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। নিয়মনীতির তোয়াক্কা না করে ঠাকুরগাঁও সীমান্তে শূন্যরেখার ১৫০ গজের মধ্যে একের পর এক পাহারা চৌকি স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসব চৌকির কারণে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এই অবস্থায় সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বাংলাদেশের সাথে ভারতের মোট সীমান্ত ৪,১৫৬ কিলোমিটার। এর মধ্যে ঠাকুরগাঁও জেলায় আছে ১৫৬ কিলোমিটার। এই সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে বিভিন্ন স্থানে পাহারা চৌকি বসিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অবশ্য আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে ফসল ফলানো ছাড়া কোনো স্থাপনা বা সীমান্ত দেয়াল নির্মাণের বিধান নেই। ভারতের এসব পাহাড়া চৌকি থেকে মাঝে মধ্যেই বাংলাদেশের নাগরিক ও তাদের গরু ছাগল ধরে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। কখনো কখনো গুলি করে মানুষ মারছে বিএসএফ সদস্যরা। আমার জমি আমি আবাদ করব, তো ওদের মাথা ব্যথাটা কোথায়? ওরা আমাদেরকে দাবড়ায় কেন, পিটায় কেন? কোনো সময় মানুষ মারে দেয়, যেমন আমাদের কিছুদিন আগে ওইদিকে একটা মানুষ মারে দিল দক্ষিণ সাইডে। আমাদের বেশি দূর না, আমাদের ৫-৬ কিলো দূরে। কালকে একটা ঘটনা ঘটাইলো বেউরঝাড়ি ওই দিক। এটা আমরা সরকারের কাছে নিরাপত্তা চাই। আমাদের বাংলাদেশের তাগেরা খুলে ওরা আমাদের এলাকায় এসে আমাদের মনাদের ছেলেপেলেদেরকে মারপিট করে, কখনো পিটাপিটি করে গরু নিয়ে চলে যায়, বিভিন্ন রকমের হুমকি দুমকি দেয়। আমাদের সীমানাগুলা দিয়ে আছে, সীমানার আমাদের বাংলাদেশের ভিতরে চলে আসে ওরা। ছোট ছোট করে একটা ঘর উঠাই, ওইখানে বসে থাকে। স্বজন হারানোর কষ্ট, শঙ্কা ও ঝুঁকি নিয়ে দিন পার করছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। তারা জানান, গত ৭ মাসে ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ ২ বাংলাদেশিকে হত্যা করেছে। দেশের বিভিন্ন সীমান্তে ভারতের সাথে উত্তেজনা ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে ঠাকুরগাঁও বিজিবি। সীমান্ত যাতে অতিক্রম না করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের পেট্রোল যেমন ইন্টেন্সিফাইড করেছি, বাড়িয়েছি। আমাদের লোকজনকে আমরা অনুপ্রাণিত করছি, সীমান্তবর্তী লোকজনকে অনুপ্রাণিত করছি। ঠাকুরগাঁও জেলার সীমান্ত অত্যন্ত সুরক্ষিত রয়েছে। ঠাকুরগাঁওয়ের সাথে ভারতের ১৫৬ কিলোমিটার সীমান্তে মোট বিওপি আছে ২৯টি। দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, আমরা যেমনটা শুরুতে জানাচ্ছিলাম যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের বেড়া তৈরিকে ঘিরে সেখানে গোলযোগ চলছিল। এ বিষয়ে জানতে আমরা সহকর্মী আলমগীর হোসেনের কাছে চলে যাচ্ছি। আলমগীর, ঘটনার সূত্রপাত কি নিয়ে, এ বিষয়ে বিজিবি কি বলছে? আপনি যেমনটা বলছিলেন, ঘটনার সূত্রপাত এখানে জানতে পেরেছিলাম যে এখানে ভারত বাংলাদেশ সীমান্তে বেশ কিছু আম গাছ এবং বরই বাগান ছিল। হঠাৎ করে ভারতীয় নাগরিকরা এই আম গাছগুলো কেটে ফেলে এবং বরই গাছগুলো কেটে ফেলে, এবং এই কেটে ফেলার কারণে যখন বাংলাদেশিরা তাদেরকে নিষেধ করে বা তাদেরকে বলতে গেলে তারা অতর্কিতভাবে বাঙালির উপরে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন রকম গালিগালাজ করতে থাকে এবং একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করে। পরবর্তীতে তাদেরকে বারবার বাধা দেওয়া সত্ত্বেও তারা বিএসএফ কে নিয়ে
বিভিন্নভাবে বাংলাদেশের ওপরে হামলা করার চেষ্টা করে এবং ভারত থেকে তারা তীর ধনুক ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে এই সীমান্তবর্তী মানুষরা তাদের পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে তারা ভারতের বিএসএফরা বাঙালির ওপরে টিয়ার সেল, সাউন্ড গ্রেড নিক্ষেপ করে, যাতে করে এখানে একজন বিজিবি সদস্য এবং স্থানীয় প্রায় 4 জন আহত হয় এবং তাৎক্ষণিক তাদেরকে মেডিকেলে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পরিশেষে আমাদেরকে যে বিষয়টা এখানকার যে 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সাহেব জানান যে ভারতের সাথে তাদের ইতিমধ্যে একটি পতাকা বৈঠক হয়েছে এবং সেই পতাকা বৈঠকে আপনার এখান থেকে বিএসএফ দুঃখ প্রকাশ করেছেন যে তারা এ বিষয়ে মর্মাহত এবং তারা ভারতীয় নাগরিকরা যে কাজটি করেছে সেটার জন্য তারা দুঃখিত। আলমগীর, ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর হোসেন। গত 15 বছর আলেম ওলামাদের ওপর আওয়ামী লীগ সরকার চরম নির্যাতন চালিয়েছে। কেউ অন্যায়ের প্রতিবাদ করলেই তাদের গুম খুন করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। গত 15.5 বছর বিশেষ করে আলেম উলামা, মুমিনা, হুফাজ, আইতাম এদের উপর বিগত সরকার তাণ্ডব চালিয়েছে। অন্যায়ের প্রতিবাদ যারা করেছে শত শত আমাদের সহকর্মীকে তারা খুন করেছে, অসংখ্য ভাই বোনকে গুম করেছে, পঙ্গু করেছে, আহত করেছে। এই কোরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই, দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই। অন্য ধর্মের ভাইদেরকে আমরা আমাদের ভাই হিসেবে দেখি, কারণ একই আদম এবং একই হাওয়া আলাইহিস সালামের আমরা বংশধর। ইতিহাস ঐতিহ্যে ভরা সীমান্তবর্তী জেলা নওগাঁর বলিহা রাজবাড়ি, এর নান্দনিকতা ও বিভিন্ন নিদর্শন দেখতে ভিড় জমান অনেক মানুষ। বিশেষজ্ঞরা বলছেন বাড়িটির সংস্কার প্রয়োজন। নওগাঁ জেলা শহর থেকে 18 কিলোমিটার পশ্চিমে বলিহার ইউনিয়নের বলিহার রাজবাড়ি। 1823 সালে জমিদার রাজেন্দ্রনাথ রাজরাজেশ্বরী দেবীর মন্দির প্রতিষ্ঠা করেন। এতে রাজেশ্বরী দেবীর একটি পিতলের মূর্তি স্থাপন করেন তিনি। বলিহারের 9 চাকার রথ প্রসিদ্ধ ছিল। কারুকার্যময় অলঙ্করণ, প্রকাণ্ড তোরণ, ভেতরের কম্পাউন্ডে প্রাচীন নাট মন্দির, রাজেশ্বরী মন্দির, জোড়া শিব মন্দির আর বিশাল এই প্রাসাদ দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। আসলে এই সম্পদটা দীর্ঘদিন থেকে সংস্কার না করার কারণে প্রায় বিলীন হওয়ার কাছাকাছি চলে গিয়েছে। আমাদের এই বলিহার রাজবাড়ি আগের চাইতে বর্তমান দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি জৌলুৎস নিয়ে দাঁড়িয়ে আছে বলিহার রাজবাড়ি। আমরা প্রায় সময় নওগাঁ থেকে এখানে ঘুরতে আসি, তো এখানকার পরিবেশ ভালো, কিন্তু এখানকার আরও পর্যটক বান্ধব পরিবেশ করা অত্যন্ত জরুরি। তো দেখে মনে হলো যে এটা আরো সংস্কার করার দরকার, কারণ এখানে অনেক পর্যটক আসে। ঐতিহাসিক এই স্থানটি টিকিয়ে রাখতে সংস্কার প্রয়োজন। তো অধিদপ্তরের পক্ষ থেকে 2 জন লোককে নিয়োগ দেওয়া হয়েছে দেখভাল করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, এবং আগের যে কোনো সময়ের তুলনায় আপনারা হয়তো দেখবেন যে বেশ ভালো অবস্থায় আছে। প্রকল্পের মাধ্যমে এই ভবনটিকে তার আদি রূপে ফিরিয়ে যতটুকু সম্ভব ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। মুক্তিযুদ্ধের সময় এবং পরে এই রাজবাড়ির আসবাবপত্র সহ অনেক নিদর্শন লুট হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। দীপ্ত, বার্তাকক্ষ। পূর্বাচলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবার সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর আলম। নূর আলম, সাপ্তাহিক ছুটির দিনে মেলায় ক্রেতার সমাগম কেমন দেখছেন? আরও আপনি যেমনটা আমরা 3টার সংবাদে বলছিলাম, তখন কিন্তু মানুষের যে ঢাকা
থেকে যে বিভিন্ন স্থান থেকে যে মানুষের যে আনাগোনা সেটা কিন্তু তখনই বেশি ছিল। তবে এখন যেহেতু পড়ন্ত বিকেল, সেহেতু এই পড়ন্ত বিকেলকে কেন্দ্র করেই কিন্তু এখন বাণিজ্য মেলার প্রতিটি স্টলে কিন্তু আসলে ক্রেতা সমাগম কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। দর্শক আপনার মাধ্যমে দেখাতে চাচ্ছি, প্রতিটি স্টলেই কিন্তু আসলে ক্রেতার সমাগম বাড়ছে। তবে আমরা বিক্রেতাদের সাথে কথা বলছি, তারা বলছে যে আসলে সন্ধ্যার পর হয়তোবা তাদের যে আশা বেচা বিক্রি কিন্তু আরও বাড়বে। তবে এরই মধ্যে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান, ইলেকট্রনিক্স পণ্যগুলো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা বলছে এখনই কিন্তু যে বিশাল যে ছাড়ের অফার সেটা কিন্তু তারা রেখেছে। এখনো পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কেউ 30 থেকে 40% পর্যন্ত কিন্তু ছাড় দিচ্ছে। তবে আপনি দেখতেই পাচ্ছেন যে বিশেষ করে যেহেতু এখন শীতকাল চলছে, তবে এই শীতকালকে কেন্দ্র করে যে পোশাক উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিভিন্ন ব্লেজার, শীতের যে পোশাকগুলো, সেগুলো কিন্তু আসলে ক্রেতা সমাগম আমরা একটু বেশি দেখছি। এছাড়া আমরা দেখছি যে যেহেতু আজকে আপনি জানেন যে সাপ্তাহিক ছুটি, সেগুলো পরিবার পরিজন নিয়ে কিন্তু মানুষের যে আনাগোনা সেটা কিন্তু এখনো আছে। তবে সন্ধ্যার পর আরো বাড়বে বলে প্রত্যাশা করছে বিক্রেতা। আনোয়ারুল, এই ছিল আমার কাছে 29তম যে ঢাকা আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা তার সর্বশেষ খবর। নূর আলম, ধন্যবাদ আপনাকে। বাণিজ্য মেলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূর আলম। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হয়েছে 3 দিনব্যাপী 6ষ্ঠ চট্টগ্রাম আইটি ফেয়ার। যৌথ উদ্যোগে মেলার আয়োজন করেছে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনাল SCITP। মেলায় দেশি বিদেশি 40টি প্রতিষ্ঠানের 60টি স্টল রয়েছে। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি এবারের আইটি ফেয়ারে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভিত্তিক আইটি ও সলিউশন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত রাখা হয়েছে। 20 জানুয়ারি পর্যন্ত সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলবে। বর্ধিত মূল্য সংযোজন কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সুইটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কর্মসূচি থেকে আগামী 7 দিনের মধ্যে বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা জানান, গ্যাস, বিদ্যুৎ ও পানির অতিরিক্ত মূল্য বৃদ্ধির সাথে মিষ্টির কাঁচামালের অব্যাহত দাম বাড়ায় এরই মধ্যে অনেক কারখানা বন্ধ হয়েছে। এ অবস্থায় নতুন বাড়তি কর কোনোভাবেই গ্রাহকের কাছ থেকে আদায় করা সম্ভব নয়। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। বিকেলে মেলার উদ্বোধন করেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি বলেন, সারা দেশে সংস্কৃতি উৎসব ছড়িয়ে দেওয়ার জন্য কাজ চলছে। কোথাও কোথাও বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন ও স্থানীয় মানুষের সহযোগিতায় সমস্যার সমাধান করা হয়েছে। মেলা চলবে আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। খুলনার পাইকগাছায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রায় 2000 অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা বিএনপির সভাপতি আব্দুল মজিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চেয়ারম্যান আনোয়ার আল দিন। তিনি বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষকে রক্ষা করা সম্ভব। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে জানাবো সংবাদ শিরোনামগুলো। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশ, গাছ কাটায় বাধা দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত 4 জন। রাজশাহীতে জামাতের কর্মী সম্মেলন, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আমিরের। এবং ইতিহাসের সাক্ষী নওগাঁর বলিহার রাজবাড়ি, প্রাসাদ দেখতে দর্শনার্থীদের ভিড়, সংস্কারের আহ্বান। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ, দীপ্তর সন্ধ্যার সংবাদ 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।